jungle. Audio jungle. বাংলাদেশের রাজনীতিতে কিছু চরিত্র আছে যারা নিজেদেরকে কেবল নেতা হিসেবে নয় বরং এক ধরনের রাজনৈতিক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে চান। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সেই তালিকার অন্যতম আলোচিত নাম। তার পরিপাটি ইংরেজি উচ্চারণ, টকশোতে সাবলীল উপস্থাপন, সংসদে নাটকীয় বক্তৃতা এবং অভিজাত রাজনৈতিক ইমেজ সব মিলিয়ে তিনি নিজেকে এমন এক আধুনিক রাজনীতিক হিসেবে তুলে ধরেছেন যাকে দেখলে মনে হয় তিনি যেন পুরনো বাংলাদেশের রাজনীতির বাইরে নতুন কোনো ধারার প্রতিনিধি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই চকচকে ইমেজের আড়ালে বাস্তবতা কতটা ভিন্ন? রাজনীতির মঞ্চে পার্থকে দেখলে অনেকেরই মনে হতে পারে তিনি একজন আদর্শবাদী সাংবিধানিক রাজনীতিক, কিন্তু তার দীর্ঘ রাজনৈতিক পথচলা বিশ্লেষণ করলে দেখা যায় সেখানে আদর্শের চেয়ে কৌশলই ছিল বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকার জন্য যে ধরনের অবস্থান বদল, সম্পর্ক রক্ষা এবং সময় বুঝে বক্তব্য পাল্টানোর রাজনীতি চলে, পার্থকে নিয়ে ওঠা নানা অভিযোগে সেই চিত্রই ফুটে ওঠে। সংসদে দাঁড়িয়ে যখন তিনি সংবিধান, গণতন্ত্র এবং রাষ্ট্রের স্থিতিশীলতার কথা বলেন, তখন তার ভাষা নিঃসন্দেহে আকর্ষণীয় শোনায়। কিন্তু সমালোচকদের প্রশ্ন হল, তিনি আসলে কোন সংবিধানের কথা বলছেন? সেই সংবিধান যা গত ১.৫ দশকে ক্ষমতাসীনদের প্রয়োজন অনুযায়ী বহুবার পরিবর্তিত হয়েছে, নাকি এমন এক রাষ্ট্র ব্যবস্থার কথা বলছেন যা জনগণের প্রত্যাশার পরিবর্তে ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য ব্যবহৃত হয়েছে? অনেক রাজনৈতিক বিশ্লেষকের মতে পার্থের সবচেয়ে বড় শক্তি তার বক্তৃতা নয়, বরং তার পজিশনিং। তিনি কখনো পুরোপুরি সরকারপন্থী নন, আবার পুরোপুরি বিরোধীও নন, বরং তিনি এমন এক অবস্থানে থাকেন যেখানে সব পক্ষের সাথেই যোগাযোগ বজায় রাখা যায়। এই কৌশল তাকে বহু বছর ধরে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক রেখেছে। তার দল বাংলাদেশ জাতীয় পার্টি বা বিজেপির বর্তমান বাস্তবতা নিয়েও প্রশ্ন রয়েছে। একসময় দলটির কিছু সাংগঠনিক উপস্থিতি থাকলেও এখন সেটি কার্যত একটি ব্যক্তিনির্ভর রাজনৈতিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে বলে অভিযোগ রয়েছে। মাঠের রাজনীতি, কর্মী ভিত্তিক আন্দোলন কিংবা বৃহৎ সাংগঠনিক শক্তির জায়গায় দলটি এখন মূলত টক শো এবং সাংসদীয় বক্তৃতার মধ্যেই সীমাবদ্ধ, এমন মন্তব্যও করেন সমালোচকরা। দলের অভ্যন্তরে থেকেও অসন্তোষের খবর বহুবার সামনে এসেছে। অভিযোগ রয়েছে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে পুরনো নেতাদের মতামতকে গুরুত্ব না দিয়ে পারিবারিক এবং ব্যক্তিগত বলয়ের মানুষদের ওপরই বেশি নির্ভর করেন পার্থ। ফলে দলটির ভেতরে এক ধরনের হতাশা তৈরি হয়েছে। অনেকেই মনে করেন রাজনৈতিক দল হিসেবে বিজেপির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে, কারণ এর সাংগঠনিক ভিত্তির চেয়ে নেতার ব্যক্তিগত ইমেজকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আরও বিতর্ক তৈরি হয়েছে তার ব্যক্তিগত ও পারিবারিক সম্পর্ক নিয়ে। রাজনৈতিক অঙ্গনে বহুদিন ধরেই আলোচনা রয়েছে যে ক্ষমতাসীন মহলের সাথে তার সম্পর্ক কখনোই পুরোপুরি বিচ্ছিন্ন ছিল না। বিরোধী রাজনীতির ভাষা ব্যবহার করলেও ব্যক্তিগত ও ব্যবসায়িক পর্যায়ে বিভিন্ন প্রভাবশালী গোষ্ঠীর সাথে তার সুসম্পর্ক বজায় ছিল, এমন অভিযোগ তার বিরোধীদের মুখে শোনা যায়। সমালোচকদের মতে এটাই পার্থের রাজনীতির সবচেয়ে রহস্যময় দিক। তিনি একদিকে সরকারের সমালোচনা করেন, অন্যদিকে ক্ষমতাকেন্দ্রিক বলয়ের সাথেও যোগাযোগ অটুট রাখেন। ফলে জনমনে প্রশ্ন তৈরি হয়, তার অবস্থান আসলে কোথায়? তিনি কি সত্যি আদর্শিক বিরোধী রাজনীতির অংশ, নাকি এটি কেবল রাজনৈতিক বেঁচে থাকার কৌশল? ৫ আগস্টের আগের ঘটনাগুলো নিয়েও নানা আলোচনা রয়েছে, বিশেষ করে তাকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ এবং পরবর্তী পরিস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে বহু প্রশ্ন উঠেছে। কেউ কেউ মনে করেন পুরো ঘটনায় এমন কিছু দিক ছিল যা স্বাভাবিক রাজনৈতিক বাস্তবতার চেয়ে অনেক বেশি ম্যানেজড বলে মনে হয়েছে। যদিও এসব অভিযোগের পক্ষে আনুষ্ঠানিক প্রমাণ খুবই কম সামনে এসেছে, তবুও জনমনে সন্দেহ রয়ে গেছে। জুলাই আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে পার্থের অবস্থান আরও বেশি আলোচনায় আসে। যখন বিভিন্ন রাজনৈতিক শক্তি রাষ্ট্র কাঠামোতে মৌলিক পরিবর্তনের দাবি তুলছিল, তখন পার্থ তুলনামূলকভাবে সংবিধান রক্ষার পক্ষে অবস্থান নেন। তার বক্তব্য ছিল, রাষ্ট্রের ধারাবাহিকতা বজায় রাখতে সাংবিধানিক কাঠামোকে পুরোপুরি ভেঙে ফেলা উচিত নয়। কিন্তু এখানেই শুরু হয় নতুন বিতর্ক। বিরোধীরা প্রশ্ন তোলে, তিনি কি সত্যিই রাষ্ট্রের স্থিতিশীলতার কথা বলছেন, নাকি পুরনো ক্ষমতা কাঠামোকেই নতুনভাবে টিকিয়ে রাখার চেষ্টা করছেন? বিশেষ করে যখন তরুণ প্রজন্ম নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছিল, তখন পার্থের বক্তব্য অনেকের কাছে পুরনো ব্যবস্থার পক্ষে অবস্থান বলেই মনে হয়েছে।
জামায়াতে ইসলামীকে নিয়ে সংসদে তার আক্রমণাত্মক বক্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম জন্মায়। কেউ কেউ মনে করেন এটি ছিল তার আদর্শিক অবস্থানের প্রকাশভঙ্গি, আবার অন্যদের মতে এটি ছিল একটি কৌশলগত বার্তা, দেশীয় ও আন্তর্জাতিক কিছু গোষ্ঠীর কাছে নিজেকে লিবারেল এবং গ্রহণযোগ্য মুখ হিসেবে তুলে ধরার প্রচেষ্টা। বাংলাদেশের রাজনীতিতে গ্রহণযোগ্যতা একটি বড় বিষয়, বিশেষ করে আন্তর্জাতিক শক্তিগুলোর কাছে নিজেকে মধ্যপন্থী, নিয়ন্ত্রিত এবং আপোষযোগ্য রাজনীতিক হিসেবে তুলে ধরতে পারলে রাজনৈতিক ভবিষ্যৎ অনেক সহজ হয়ে যায়। সমালোচকদের দাবি পার্থ সেই পথেই হাঁটছেন। বিএনপির সাথে তার সম্পর্ক নিয়েও রয়েছে নানা জল্পনা। একসময় তিনি নিজস্ব রাজনৈতিক অবস্থান বজায় রাখলেও সাম্প্রতিক বছরগুলোতে তাকে বিএনপির ঘনিষ্ঠ অবস্থানে দেখা গেছে। বিশেষ করে তারেক রহমানকে ঘিরে তার বক্তব্য এবং অবস্থান অনেকের কাছে স্পষ্ট রাজনৈতিক বার্তা হিসেবেই ধরা পড়েছে। বিশ্লেষকদের একটি অংশ মনে করেন পার্থ বুঝতে পেরেছেন যে এককভাবে তার দলের ভবিষ্যৎ খুব উজ্জ্বল নয়, তাই তিনি বড় কোনো রাজনৈতিক ছাতার নিচে নিজের অবস্থান শক্ত করতে চাইছেন। এই কারণেই তাকে কখনো বিএনপির ঘনিষ্ঠ, কখনো আবার ক্ষমতাকেন্দ্রিক গোষ্ঠীর সাথে সম্পর্ক রক্ষাকারী হিসেবেও দেখা যায়। এই দ্বৈত অবস্থানই তাকে একদিকে আলোচিত করেছে, অন্যদিকে বিতর্কিতও করেছে, কারণ সাধারণ মানুষ এখন এমন নেতাকে খুঁজছে যার অবস্থান পরিষ্কার। কিন্তু পার্থকে ঘিরে প্রধান অভিযোগই হল তিনি সবসময় এমন এক জায়গায় দাঁড়ান যেখানে যে কোনো পরিবর্তনের পরও নিজের অবস্থান নিরাপদ রাখা যায়। তার রাজনৈতিক বক্তব্যে দেশপ্রেম, গণতন্ত্র, সাংবিধানিক শাসন সবকিছুরই উপস্থিতি আছে, কিন্তু সমালোচকরা বলেন বাস্তব রাজনীতিতে এসবের চেয়ে ব্যক্তিগত স্বার্থ ও রাজনৈতিক হিসাব নিকাশই বেশি প্রাধান্য পায়। ফলে তার কথার সাথে কাজের ফারাক নিয়েই মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এমন বহু রাজনীতিক ছিলেন যারা বক্তৃতার জাদু দিয়ে মানুষকে মুগ্ধ করেছেন, কিন্তু সময়ের সাথে সাথে তাদের প্রকৃত রাজনৈতিক চরিত্র প্রকাশ পেয়েছে। পার্থকে নিয়েও এখন সেই প্রশ্ন উঠছে, তিনি কি সত্যিই পরিবর্তনের রাজনীতি করছেন, নাকি কেবল পরিবর্তনের ভাষা ব্যবহার করে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিশ্চিত করতে চাইছেন? বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের সবচেয়ে বড় চাওয়া হল স্বচ্ছতা। মানুষ এখন আর কেবল সুন্দর বক্তৃতা শুনে মুগ্ধ হতে চায় না, তারা দেখতে চায় একজন নেতার অতীত, তার সম্পর্ক, তার অবস্থান এবং সংকটের সময় তার ভূমিকা। পার্থের ক্ষেত্রে এই প্রশ্নগুলো আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ তিনি নিজেকে সবসময় বৈকল্পিক রাজনীতির প্রতিনিধি হিসেবে তুলে ধরেছেন। কিন্তু যদি সেই বৈকল্পিক রাজনীতিও শেষ পর্যন্ত পুরনো ক্ষমতা রাজনীতিরই আরেক সংস্করণ হয়ে দাঁড়ায়, তাহলে সাধারণ মানুষের হতাশা আরও বাড়বে। বাংলাদেশের রাজনীতিক ইতিহাসে বহুবার দেখা গেছে যে নেতারা যত বেশি আদর্শের কথা বলেন, তারাই কখনো কখনো সবচেয়ে বেশি আপোষ করেন ক্ষমতার সাথে। পার্থের সমালোচকরা মনে করেন তার ক্ষেত্রেও সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। সবশেষে প্রশ্ন একটাই, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ কি সত্যিই নতুন রাজনৈতিক ধারার প্রতিনিধি, নাকি তিনি কেবল পুরনো রাজনীতির আধুনিক সংস্করণ? তার বক্তব্য কি আদর্শের প্রতিফলন, নাকি নিখুঁতভাবে সাজানো রাজনৈতিক ব্র্যান্ডিং? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো সময়ই দেবে। তবে একটি বিষয় নিশ্চিত, বাংলাদেশের মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। তারা শুধু ভাষণের চাকচিক্য নয়, বরং রাজনৈতিক চরিত্রের বাস্তবতাও দেখতে শিখেছে। আর সেই কারণেই আজ প্রতিটি নেতার মতো পার্থকেও দাঁড়াতে হচ্ছে জনমতের কঠিন আদালতে।